হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আমাদের আজকের এই ভিডিওতে আমরা একটি নতুন টপিক শুরু করতে যাচ্ছি। তার নাম কি? তার নাম হলো প্রিজম। ওকে, তাহলে আমরা আজকে থেকে কি পড়বো? আজকে থেকে আমরা পড়বো হলো প্রিজম। এবার এই প্রিজম সম্পর্কে পড়তে গেলে শুরুতেই আমাদের জানতে হবে যে প্রিজম বিষয়টি কি। দেখো, আমাদের কি হচ্ছে, প্রিজম কি সেটা বোঝানোর জন্য আমার এখানে দুটো বই আছে। এই দুটো বই দিয়ে আমি তোমাদের একটু ভালো করে বোঝাতে পারবো। ধরে নাও দুটো আমাদের সমতল তল আছে, ঠিক আছে? দুটো আমাদের রেক্ট্যাঙ্গুলার তল আছে। কীরকম দেখতে? যে এইরকম দুটো আমাদের কাছে তল আছে, ঠিক আছে? এবার এই দুটো তলকে যদি আমরা পরস্পরের সঙ্গে আনতভাবে রাখি, তাহলে সেই ক্ষেত্রে যে মেকানিজমটা তৈরি হবে সেটাকেই আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি হলো প্রিজম। তাহলে এই আমরা একটা বই নিয়েছি, ঠিক আছে? এই বইটির ক্ষেত্রে এটা ধরে নাও একটা সমতল এবং এটা হলো আরেকটা সমতল। তাহলে এই বইটার ক্ষেত্রে কি আছে? দুটো সমতল পরস্পরের সঙ্গে আনত অবস্থায় আছে। তাহলে এইরকম যে মেকানিজম সেটাকেই কি বলা হয়? সেটাকেই বলা হয় প্রিজম। সেটাকেই বলা হয় একটি প্রিজম। কিন্তু দেখো, আমাদের অ্যাকচুয়ালি তো মেকানিজম এভাবে থাকবে না, কারণ এই দুটোকে আমরা আনতভাবে রাখছি, সেটা কারো একটা ওপরে রাখতে হবে। তাহলে ধরে নাও এর ওপরে রাখলাম। তাহলে এই যে পুরো মেকানিজমটা ক্রিয়েট হলো, এটা কি? এটাই হচ্ছে প্রিজম। এবার এই প্রিজমের ক্ষেত্রে আমরা কি কি পেয়ে থাকি, মানে কি কি টার্ম আমাদের শিখতে হবে। তাহলে দেখো, এবার এই প্রিজমের টার্ম শেখার আগে কীরকম, এই যে প্রিজমের তলগুলো সেগুলো কীরকম হতে হবে? এই যে এই একটি তল এবং এই একটি তল, এই দুটো কী হতে হবে? এই দুটো তল মসৃণ এবং স্বচ্ছ হতে হবে। কারণ কি? কারণ আমাদের যে প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ হবে, তার জন্য কি? প্রতিসরণ হওয়ার জন্য স্বচ্ছ মাধ্যমের প্রয়োজন। তাহলে এই যে আমাদের এই তল দুটো কীরকম হবে? স্বচ্ছ। ওকে, তাহলে আমি এই যে আমাদের সেট আপটা আছে, এখান থেকে তোমাদের প্রিজমের টার্মগুলোকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে ফার্স্ট অফ অল কি? ফার্স্ট অফ অল হলো প্রিজমের প্রতিসারক তল বা রিফ্র্যাক্টিং সারফেস। দেখো, এই যে প্রিজম আছে তার যেই দুটো তল পরস্পরের সঙ্গে আনতভাবে থাকে, অর্থাৎ এই একটি তল এবং এই একটি তল, ঠিক আছে? তাহলে এই দুটি তলকে আমরা কি বলি? এই দুটি তলকে আমরা বলি প্রিজমের প্রতিসারক তল বা রিফ্র্যাক্টিং সারফেস। ওকে, দেন হচ্ছে প্রিজমের এজ বা প্রান্তরেখা। তাহলে প্রিজমের এজ বা প্রান্তরেখা কি? ধরো, এই যে দুটো প্রতিসারক তল আছে, এই দুটো কি হবে? দুটাকে যদি আমরা আনতভাবে রাখি, তারা তো একটা সরলরেখার উপর মিলিত হবে। তাহলে এই যে একটি সরলরেখার উপর মিলিত হয়েছে, এই সরলরেখাটিকে কি বলা হচ্ছে? এই সরলরেখাটিকে বলা হয় প্রিজমের এজ বা প্রান্তরেখা। ওকে, নেক্সট কি? নেক্সট হলো প্রিজমের বেস বা ভূমি। ওকে, তাহলে প্রিজমের বেস বা ভূমি বিষয়টি কি? দেখো, এই যে প্রিজমের দুটা সমতল তল যারা পরস্পরের সঙ্গে আনত, তাকে আমরা একটা কিছুর উপর রাখছি, তো তাহলে এখানে আরেকটা সমতল থাকছে যার উপর এই দুটো সমতল আনত অবস্থায় আছে। তাহলে সেই যে সমতল, অর্থাৎ এটা কি? এটাই হলো প্রিজমের ভূমি। ওকে, নেক্সট কি? নেক্সট হলো, এটা সব থেকে ইম্পর্টেন্ট। সেটা কি? সেটা হচ্ছে প্রিজমের প্রধান ছেদ বা প্রিন্সিপাল কাট। ওকে, তাহলে প্রিজমের প্রধান ছেদ, সেই প্রধান ছেদ বিষয়টি কি? ধরো, এই যে আমাদের প্রিজম আছে, ওকে, এবার এই প্রিজমের ক্ষেত্রে এটা কি? এটা হলো প্রান্তরেখা। এবার এই প্রান্তরেখার সঙ্গে তোমরা যে তলগুলো দেখতে পাচ্ছ, দেখো তোমরা সামনে থেকে কীরকম দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ একটা ত্রিভুজ, তাই তো? অর্থাৎ এই প্রান্তরেখার সঙ্গে যদি আমরা লম্বভাবে যে কোনো তল কনসিডার করি, এখানে যদি আমি ছবিটি ড্র করি, তাহলে এই একটি প্রিজম, তাই তো? তাহলে এটা কি? এটা হলো প্রিজমের প্রান্তরেখা। এই প্রান্তরেখার সঙ্গে লম্বভাবে যদি আমরা কোনো একটি তল কনসিডার করি, সেই তলটিকে কি? সেই তলটিকে বলা হয় প্রিজমের প্রধান ছেদ। এবার এই প্রিজমের যে প্রান্তরেখা, তার সঙ্গে দেখো যে লম্বভাবে তলগুলো থাকবে, তারা কি হবে? তারা সবাই কি হবে? সবাই হবে এক একটি ত্রিভুজ, তাই তো? কারণ তোমরা এখান থেকেও দেখতে পাচ্ছ যে এটা যদি প্রিজমের প্রান্তরেখা হয়, এর সঙ্গে যে লম্বভাবে তলগুলো থাকবে সেগুলো কীরকম দেখতে হচ্ছে? তোমাদের সামনে থেকে কীরকম দেখা যাচ্ছে? ত্রিভুজ, তাই তো? তাহলে সেই যে ত্রিভুজাকৃতি তল, তাদেরকে আমরা কি বলছি? তাদেরকে আমরা বলছি প্রধান ছেদ বা প্রিন্সিপাল কাট। ওকে, তাহলে এই প্রধান ছেদ কতগুলো হওয়া পসিবল? প্রধান ছেদ কিন্তু অসংখ্য হওয়া পসিবল। আমরা এখানে একটা কনসিডার করেছি, চাইলে এখানে একটা কনসিডার করতে পারি, এখানে একটা কনসিডার করতে পারি, এরকম অসংখ্য প্রধান ছেদ কিন্তু আমরা কনসিডার করতে পারি। ওকে, আর এই প্রধান ছেদ এতটা ইম্পর্টেন্ট কেন? কারণ একটি প্রিজমের যা যা প্রপার্টি সেটা কে রিপ্রেজেন্ট করে? সেটা রিপ্রেজেন্ট করে হলো
প্রধান ছেদ। কারণ আমরা এরপর থেকে যখন প্রিজমের মধ্যে দিয়ে বিভিন্ন আলোক রশ্মির প্রতিফলন প্রতিসরণ যাই দেখবো না কেন, সেই ক্ষেত্রে আমরা কাকে কনসিডার করবো? আমরা কনসিডার করবো হলো প্রধান ছেদ। প্রধান ছেদের মধ্য দিয়ে আলোক রশ্মির প্রতিসরণের ক্ষেত্রে যা যা প্রপার্টিস পাওয়া যাবে সেটা সেম কার জন্য হবে? সেম হবে প্রিজমের জন্য। এবার প্রিজম এত বড়, এটা তো আমাদের বারবার আঁকা পসিবল নয়, তাহলে সেই জন্য আমরা কি ইউজ করবো? আমরা ইউজ করবো প্রধান ছেদ। ওকে, নেক্সট অ্যান্ড ফাইনাল টার্ম কি? সেটা হলো অ্যাঙ্গেল অফ প্রিজম। ঠিক আছে, অ্যাঙ্গেল অফ প্রিজম বা প্রিজম অ্যাঙ্গেল। সেটা কি? সেটা দেখো, এই যে দুটো সমতল যারা পরস্পরের সঙ্গে আনত অবস্থায় আছে তাদের মাঝখানে একটা কোণ তৈরি হবে। তো কারণ এই দুটো তল যদি পরস্পর আনতভাবে থাকে, তারা কি একটা পার্টিকুলার কোণে আনত থাকবে। তাহলে এই যে কোণ, এটাকেই কি বলা হচ্ছে? এটাকেই বলা হচ্ছে প্রিজমের অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল অফ প্রিজম। ওকে, তাহলে অ্যাঙ্গেল অফ প্রিজম কি? অ্যাঙ্গেল অফ প্রিজম হলো যে দুটো সমতল যেই কোণে পরস্পরের সঙ্গে আনত থাকবে। তাহলে আই হোপ যে এখানে এই দুটো বই আমাদের কাজে লেগেছে এবং এখান থেকে মেকানিজমটা ক্লিয়ার হয়েছে, তাই তো? তাহলে এবার আমি সবগুলো টার্ম আরেকবার বলে দিই। প্রতিসারক তল কি? যেই দুটো তল পরস্পরের সঙ্গে আনত অবস্থায় থাকবে তাদের আমরা কি বলবো? প্রতিসারক তল। নেক্সট এজ কি? দুটা প্রতিসারক তল যেই সরলরেখা বরাবর মিলিত হবে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় প্রিজমের প্রান্তরেখা বা এজ। নেক্সট বেস, দুটা সমতল যারা পরস্পরের সঙ্গে আনত অবস্থায় আছে সেটা যেই তলের ওপর থাকবে সেটাকে কি বলা হবে? সেটা কি বলা হবে? বেস বা ভূমি। এবার এই বেস বা ভূমি এটা কি স্বচ্ছ হওয়া প্রয়োজন? না, এটা স্বচ্ছ না হলেও হবে। ওকে, আমাদের মেইন যে রিফ্র্যাকশন বা প্রতিসরণ সেটা কি হবে? সেটা হবে এই প্রতিসরক তল দুটো বরাবর। তাহলে সেই দুটো মসৃণ এবং স্বচ্ছ হলেই হবে, বাকি যে তল সেগুলো স্বচ্ছ না হলেও চলবে। ওকে, নেক্সট হলো প্রধান ছেদ। প্রধান ছেদ কি? প্রান্তরেখা বা এজের সঙ্গে লম্ব হবে আমরা যদি যে কোনো তল কনসিডার করি, সেই তলগুলোকে কি বলা হয়? সেই তলগুলোকে বলা হয় প্রধান ছেদ। এই প্রধান ছেদ কীরকম দেখতে? সেটা দেখতে হবে একটি ত্রিভুজ আকার, তাই তো? আর ফাইনালি হলো অ্যাঙ্গেল অফ প্রিজম বা প্রিজম অ্যাঙ্গেল। সেই অ্যাঙ্গেল অফ প্রিজম বা প্রিজম অ্যাঙ্গেল কি? দুটা সমতল পরস্পরের সঙ্গে যে কোণে আবদ্ধ থাকে সেই কোণটিকে কি বলা হয়? সেই কোণটিকে বলা হয় প্রিজমের অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল অফ প্রিজম। ওকে, তাহলে আমরা প্রিজমের যে বিভিন্ন টার্মিনোলজি সেগুলো শিখে গেলাম। এবার চলো দেখি যে প্রিজমের মধ্য দিয়ে আলোক রশ্মির প্রতিসরণ কি করে হচ্ছে। তাহলে প্রিজমের মধ্য দিয়ে আলোক রশ্মির প্রতিসরণ দেখতে হয়, শুরুতে আমাদের কি প্রয়োজন? আমাদের একটি প্রিজম প্রয়োজন, তাই তো? এবার দেখো, তাহলে আমরা কি এখানে প্রিজম ড্র করব? না, এখানে কিন্তু আমরা প্রিজম ড্র করব না। আমরা অলরেডি কি বলেছি যে প্রিজমের সব প্রপার্টি কার সাথে সমান? তার প্রধান ছেদের সাথে সমান। তাহলে এখানে আমরা একটা প্রধান ছেদ নিয়ে নিব এবং তার ক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন প্রপার্টিগুলো চেক করব। ওকে, তাহলে দেখো কি করে হচ্ছে একটি প্রিজমের মধ্য দিয়ে আলোক রশ্মির প্রতিসরণ। তাহলে এই ধরনের আমাদের একটি প্রিজম আছে। ওকে, এটা কি? এটা হলো একটি প্রিজমের প্রধান ছেদ। আর এই যে এই কোণটিকে কি বলা হবে? এটা হবে প্রিজমের অ্যাঙ্গেল, তাই তো? প্রিজমের অ্যাঙ্গেলকে আমরা কি দিয়ে ডিনোট করি হলো এ দিয়ে, অ্যাঙ্গেল অফ প্রিজম। ওকে, তাহলে এই কোণটিকে আবার বাংলায় কি বলা হয়? বাংলায় বলা হলো প্রতিসারক কোণ। এবার দেখো, তাহলে এখানে এটা প্রিজমটি কোথায় অবস্থিত? এটা অবস্থিত হলো বায়ু মাধ্যমে, তাই তো? আর এই যে প্রিজম সেটা কি দিয়ে তৈরি হবে? সেটা ন্যাচারালি কাঁচ দিয়ে তৈরি হবে। অর্থাৎ প্রিজমের মাধ্যমটি কি? সেটা হলো ঘন মাধ্যম এবং এটি একটি লঘু মাধ্যমে উপস্থিত। ক্লিয়ার? তাহলে এই যে প্রিজম যে মাধ্যম দিয়ে তৈরি তার প্রতিসরাঙ্ক ধরো আমরা কত বলছি? সেটা হলো মিউ। ওকে, এবার মিউ আর চারপাশে কি আছে? চারপাশে আছে বায়ু। তাহলে এটা হচ্ছে ঘন মাধ্যম। এবার এখানে একটি আলোক রশ্মি আপতিত হলো। তাহলে এই ধরনের একটি আলোক রশ্মি এখানে আপতিত হলো। এবার আলোক রশ্মি তো আপতিত হয়েছে, এবার আলোক রশ্মি তাহলে এখানে কি হবে? এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করবে, অর্থাৎ আলোক রশ্মির প্রতিসরণ হবে। এবার প্রতিসরণের জন্য আমাদের কি প্রয়োজন? তাহলে এখানে আমাদের একটি অভিলম্ব দরকার হবে। তাহলে একটি অভিলম্ব আমরা অঙ্কন করে নিচ্ছি। এই অভিলম্ব বাঁকা কেন দেখতে হলো? তাহলে এই একটি অভিলম্ব আমরা এখানে কনসিডার করে নিলাম। ঠিক আছে, একটু যদি বেঁকে যায় সেটা তোমরা একটু বুঝে নিও। হ্যাঁ, তাহলে এখানে এই একটি অভিলম্ব আমরা এন ও এন ড্যাশ কনসিডার করলাম। ক্লিয়ার? তাহলে এটা কি হচ্ছে? এবার দেখো, এই যে এই কোণটি সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে আপতন কোণ। এটাকে আমরা বলছি I1। ওকে, এবার দেখো কি হচ্ছে? আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণ হবে। তাহলে সেটা কি হবে? সেটা অভিলম্ব থেকে দূরে যাবে নাকি অভিলম্বের কাছে সরে আসবে? এগুলো এখন আমরা একদম এক্সপার্ট হয়ে গেছি। এটা কি হবে? এটা অভিলম্বের কাছে সরে আসবে, তাই তো? তাহলে এটা কি হলো? দেখো, অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল এই দিকে, কিন্তু এটা অভিলম্বের কাছে বেঁকে গেল। এবার এটা কি হবে? এটা গিয়ে এই দ্বিতীয় তলে আপতিত হবে।
এবার দ্বিতীয় তলে যদি আপতিত হয় এখানে কি আলোক রশ্মি থেমে যাবে? না, এখানে আবার আলোক রশ্মির প্রতিসরণ হবে। তাহলে যদি আলোক রশ্মির আবার প্রতিসরণ হয় তার জন্য আমাদের কি প্রয়োজন? তার জন্য আমাদের প্রয়োজন হলো আরও একটি অভিলম্ব। তাহলে চলো আরও একটি অভিলম্ব অঙ্কন করি আমরা। তাহলে এই আরেকটি অভিলম্ব আমরা এখানে অঙ্কন করে দিলাম, তাই তো? তাহলে এই বিন্দুটির নাম কি? এই বিন্দুটির নাম ধরো আমরা বলছি যে এটা ও বলেছিলাম, তাই তো? তাহলে এটা পি বলে দাও। তাহলে এটা হয়ে গেল পি। এবার এই পি বিন্দু এখানে চলে আসছে। এবার দেখো আলোক রশ্মির প্রতিসরণ কিভাবে হচ্ছে। এবার প্রতিসরণ হচ্ছে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে। তাহলে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যদি আলোক রশ্মির প্রতিসরণ হয় সেই ক্ষেত্রে আলোক রশ্মি কী হয়? অভিলম্ব থেকে দূরে সরে যায়। তাহলে এই অভিলম্ব থেকে দূরে সরে গেল। এবার তাহলে আর কি কি কোণ মার্ক করা বাকি আছে? এই একটি কোণ, এটা কি? এটার নাম বলছি R1। এই একটি কোণ, এটা হলো R2, আর এটা I2। তাহলে দেখো কি হচ্ছে, আলোক রশ্মি এই পথে ভিতরে ঢুকলো এবং এই পথে নির্গত হয়ে গেল, তাই তো? তাহলে এটার নাম দিয়ে দিচ্ছি, ধরো এটার নাম বলছি, এটা পিও দিয়েছি তো অলরেডি, আর এম ইউজ করেছি কি না? তাহলে এটা এম বলছি আর এটা এস বলছি। তাহলে এমও কি? এমও হলো আমাদের আপতিত রশ্মি এবং পিএস সেটা হলো নির্গত রশ্মি বা ইমার্জেন্ট রে, তাই তো? তাহলে এই ক্ষেত্রে একটি প্রিজমের মধ্যে দিয়ে কী করে আলোক রশ্মির প্রতিসরণ হচ্ছে সেটা কিন্তু আমরা দেখে নিলাম। এবার দেখো এখানে কীরকমভাবে করেছি আমরা। প্রিজমে আলোক রশ্মির প্রতিসরণ কনসিডার করার সময় কী করেছিলাম, যে এই প্রিজমকে কোথায় রেখেছি হলো একটি লঘু মাধ্যমে, তাই তো? অর্থাৎ কারণ প্রিজমটি ন্যাচারালি কাঁচ দিয়ে তৈরি, সেটাকে বায়ু মাধ্যমে রেখেছি, তাহলে লঘু মাধ্যমে রাখার জন্য এইভাবে প্রতিসরণ হলো। কিন্তু এটাকে যদি আমরা ঘন মাধ্যমে রাখতাম, ধরুন এই প্রিজমটিকে আমরা কোথায় রাখলাম? জলের মধ্যে, তাহলে সেই ক্ষেত্রে এই প্রিজমের মধ্য দিয়ে আলোক রশ্মির প্রতিসরণ কীরকম হবে সেটা কি দেখতে চাই? চলো আমরা দেখে নিই কী করে হচ্ছে। তাহলে ধরে নাও এই একটি প্রিজমের প্রধান ছেদ আছে, ঠিক আছে? কিন্তু এবার প্রিজমটিকে আমরা কোথায় রেখেছি? এই প্রিজম যেই মাধ্যম দিয়ে তৈরি তার থেকে ঘন একটি কোনো মাধ্যমে। ধরে নাও এমন একটি মাধ্যমে রেখেছি যার প্রতিসরাঙ্ক এই প্রিজমের প্রতিসরাঙ্কের চেয়ে বেশি, তাহলে সেটা কী হবে? ঘন মাধ্যমে থাকবে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এই ক্ষেত্রে এই কোণটি কত? এই কোণটি হবে সেই আগের মতোই সেম। সেটা কি? সেটা হলো অ্যাঙ্গেল অফ প্রিজম বা এ, তাই তো? এবার এই ক্ষেত্রে একটি আলোক রশ্মি এখানে আপতিত হলো, ঠিক আছে? আলোক রশ্মি যদি আপতিত হয় এখানে কি দরকার? একটি অভিলম্ব দরকার, এই অভিলম্ব। এবার দেখো অ্যাকচুয়ালি আলোক রশ্মি কোথায় যাচ্ছিল? এইদিকে। কিন্তু তাহলে এখানে কি হবে? এখানে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আপতিত হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে যে প্রতিষ্ঠিত রশ্মি সেটা কি অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল এখানে, আর এটা হলো অভিলম্ব, তাহলে দূরে সরে ধরো এখানে গেল, এটা হলো। তাহলে এখানে যদি আপতিত হয় এখানে কি দরকার? এখানে দরকার আবার একটি অভিলম্ব। তাহলে এখানে এই একটি অভিলম্ব আমরা, এখানে অভিলম্ব না, তাহলে এই একটি অভিলম্ব আমরা অঙ্কন করে নিলাম, ঠিক আছে? এবার তাহলে এবার কি হচ্ছে দেখো, এবার লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে। তাহলে লঘু মাধ্যম থেকে যদি ঘন মাধ্যমে যায় তাহলে সেই ক্ষেত্রে কি হবে? আলোক রশ্মি আলোক রশ্মি অভিলম্বের কি হবে? অভিলম্বের কাছে সরে আসবে। তাহলে একদম এইভাবে কাছে সরে আসবে। তাহলে এইভাবে এইরকম একটা প্রতিসরণ কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে দেখো এই প্রিজমকে আমরা কোথায় রাখছি, যে লঘু মাধ্যমে রাখছি নাকি ঘন মাধ্যমে রাখছি, তার উপর ডিপেন্ড করে কিন্তু এই প্রিজমের মধ্যে দিয়ে যে আলোক রশ্মির প্রতিসরণ সেটা ডিফারেন্ট হচ্ছে। কিন্তু আমরা যে যখন লঘু মাধ্যমে রাখছি তখন একরকম হচ্ছে, দেখো এভাবে আলোক রশ্মি এন্টার করলো, তারপর এভাবে গেল, দেন এভাবে নির্গত হয়ে গেল। আর যখন আমরা এটাকে ঘন মাধ্যমে রাখছি তখন কিন্তু এর থেকে একদমই ডিফারেন্ট হচ্ছে। ওকে, তাহলে এবার এই দুটোর মধ্যে আমরা কোনটা নিয়ে চলবো? দেখো আমরা ন্যাচারালি কী করবো, আমরা যখন কোনো একটি প্রিজমকে রাখবো সেটা ন্যাচারালি আমরা বায়ুতে রাখবো, তাই তো? তাহলে এবার প্রিজম ন্যাচারালি কী দিয়ে তৈরি হয়? কাঁচ দিয়ে তৈরি হয়। তাহলে কাচের প্রতিসরাঙ্ক বায়ুর তুলনায় বেশি, অর্থাৎ ন্যাচারাল কেসে আমরা প্রিজমকে কোথায় রাখবো? রাখবো হলো একটি লঘু মাধ্যমে, তাই তো? তাহলে সেই ক্ষেত্রে কী হবে? চারপাশের মাধ্যম লঘু হবে এবং প্রিজমের যে প্রতিসরাঙ্ক সেটা তার তুলনায় বেশি হবে, অর্থাৎ প্রিজমের মাধ্যম সেটা ঘন মাধ্যম হবে। তাহলে এই কেসটি নিয়ে কিন্তু আমরা আমাদের ফার্দার আলোচনা করব। ওকে, কিন্তু আমরা এটা এখানে কেন বলে দিলাম? যাতে তোমরা বুঝতে পারো যে এই ক্ষেত্রে প্রতিসরণ কী করে হচ্ছে। এটা কিন্তু আমাদের বইয়ে কনসিডার করা নেই, কারণ ন্যাচারাল কেসে এটা হয়, সেই জন্য এটা নিয়েই চলা হয়েছে। আর আমরাও এখন থেকে এটাই কনসিডার করব। ওকে, তাহলে এবার দেখো, এবার এই যে প্রতিসরণ হয়ে গেল সেই ক্ষেত্রে কি কি ঘটনা ঘটছে। এখানে একটি আলোক রশ্মির প্রতিসরণ তো হয়ে গেল, কিন্তু এখানে কি কি ঘটছে দেখো। অ্যাকচুয়ালি আলোক রশ্মি কোনটা ছিল হচ্ছে এমও ছিল আমাদের আপতিত আলোক রশ্মি। যদি এই প্রিজমটি না থাকতো তাহলে এই যে আলোক রশ্মি সেটা কি? সেটা এই ডটেড লাইন বরাবর চলে যেত। ধরো এই ডটেড লাইনটিকে আমি আরেকটু বর্ধিত করে দিলাম এবং এর নাম দিয়ে দিচ্ছি কি? নাম দিয়ে দিচ্ছি হলো এম ও কিউ বলে দাও। এটা হলো কিউ বিন্দু। তাহলে এম ও কিউ এই পথ বরাবর চলে যেত আলোক রশ্মি, কিন্তু প্রিজমটি থাকার ফলে কি হলো? পিএস পথ বরাবর গেল, অর্থাৎ আলোক রশ্মি কী হলো? পথে চেঞ্জ হলো। এবার চেঞ্জ ইন পাথ অফ লাইট সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ডেভিয়েশন, তাই তো? বা ডেভিয়েশন অফ লাইট বা
আলোক রশ্মির চ্যুতি, অর্থাৎ এখানে কি হলো, এখানে আলোক রশ্মির চ্যুতি বা ডেভিয়েশন হলো, তাহলে সেই ডেভিয়েশনের মান কত সেটা এবার আমাদের নির্ণয় করতে হবে। ওকে, তাহলে দেখো কি করে নির্ণয় করা হচ্ছে। তাহলে এই ডেভিয়েশন কোথায় হচ্ছে, দেখো অ্যাকচুয়ালি আলোক রশ্মি এদিকে চলে গেল, সরি অ্যাকচুয়ালি চলে গেল এই পথে, কিন্তু প্রিজম না থাকলে যেত এই পথে, তাই তো। তাহলে এই দুটো পথের মধ্যে যে অ্যাঙ্গেল সেটাই কি হবে, সেটাই হবে চ্যুতিকোণ বা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। তাহলে সেটা আমাদের ফাইন্ড করতে হবে। কি করে ফাইন্ড করা হচ্ছে, ধরুন এই যে আমাদের যে অ্যাকচুয়াল আলোক রশ্মি যেতে গেল সেটাকে আমরা পিছন দিকে বর্ধিত করলাম, তাহলে কি হবে, এই বিন্দুতে মিলিত হবে। আর এটা ছিল আমাদের শুরুতে আলোক রশ্মির পাথ, তাহলে এই দুটার মধ্যে কোণ, এই যে এই কোণটি, এই কোণটাকে আমরা কত বলছি, ডেল্টা। তাহলে এই ডেল্টা কি, ডেল্টাই হবে চ্যুতিকোণ বা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। তাহলে চলো এবার আমরা ডেল্টার মান নির্ণয় করি। ওকে, তাহলে তার জন্য কি করছি, এই যে আমাদের একটা নতুন বিন্দু পাওয়া গেল, তাই তো। এই নতুন বিন্দুটির নাম আমরা কি দেবো, আমরা তো প্রায় সব ইউজ করে নিয়েছি, তাহলে এখানে এই নতুন বিন্দুটির নাম আমরা দিয়ে দিচ্ছি ডি। ওকে, তাহলে ডি আমরা একটি নাম দিয়ে দিচ্ছি। আর কি হচ্ছে দেখো, আর এই যে প্রিজম ছিল না, প্রিজমটার একটা কিছু নাম দিয়ে দিই, ধরো প্রিজমটার নাম দিয়ে দিলাম এক্স ওয়াই জেড। ওকে, তাহলে এক্স ওয়াই জেড হলো প্রিজমের প্রধান ছেদ এবং তার মধ্যে আলোক রশ্মির প্রতিসরণ এভাবে হয়েছে, এবং তার ফলে কি হচ্ছে, আলোক রশ্মির চ্যুতি হচ্ছে। তাহলে সেই চ্যুতির মান কত সেটাই আমরা এবার নির্ণয় করব। এবার নির্ণয় করতে হলে ফার্স্ট অফ অল তোমরা কনসিডার করো হলো যে এই যে চতুর্ভুজ, চতুর্ভুজ এক্স ও এন ড্যাশ পি, এক্স ও এন ড্যাশ পি, এই একটি চতুর্ভুজ আমরা কনসিডার করছি। এই চতুর্ভুজের ক্ষেত্রে দেখো চারটা কোণ কী কী, একটা হলো অ্যাঙ্গেল এক্স, মানে এই বিন্দুতে যে কোণটি তৈরি হবে অ্যাঙ্গেল এক্স, প্লাস অ্যাঙ্গেল ও, প্লাস অ্যাঙ্গেল এন ড্যাশ, মানে চতুর্ভুজের চারটা কোণ আমরা কনসিডার করছি। আর ফাইনালি কি, অ্যাঙ্গেল পি। এই চারটা কোণের সমষ্টি কত হবে, চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি কত হয়, সেটা হয় হলো 360 ডিগ্রি বা 360 ডিগ্রি, তাই তো। তাহলে এটা ইকুয়াল টু কত হবে, 360। এবার দেখো নেক্সট কি হচ্ছে, এই যে অ্যাঙ্গেল এক্স মানে কি, সেটাই হলো প্রিজমের প্রতিসরক কোণ বা অ্যাঙ্গেল অফ প্রিজম। তাহলে অ্যাঙ্গেল এক্সের ভ্যালু কত, সেটা হলো এ, কারণ আমরা কি বলেছি, আমরা প্রতিসরক কোণকে কি দিয়ে ডিনোট করবো, সেটা হলো এ দিয়ে, তাই তো। প্লাস অ্যাঙ্গেল ও, দেখো অ্যাঙ্গেল ও মানে কি, এই চতুর্ভুজের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটি হলো অ্যাঙ্গেল ও। এবার এন ও এন ড্যাশ এই এক্স ওয়াই বাহুর ওপর লম্ব, তাহলে অ্যাঙ্গেল ও এর ভ্যালু কত আসবে, সেটা আসবে 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল ও হয়ে গেল 90 ডিগ্রি, প্লাস এন ড্যাশের ভ্যালু কি আমরা জানি না, তাহলে এন ড্যাশ থাকছে এন ড্যাশের মধ্যে, তাহলে অ্যাঙ্গেল এন ড্যাশ, প্লাস অ্যাঙ্গেল পি। দেখো এই যে এন পি, এটা কি, এটা আবার হলো এই এক্স জেড বাহুর ওপর অভিলম্ব, অর্থাৎ এখানে অ্যাঙ্গেল পি এর ভ্যালু সেটা কত আসবে, সেটা আসবে হলো 90 ডিগ্রি। দেখো অ্যাঙ্গেল পি এর ভ্যালু কখন 90 ডিগ্রি, যদি আমরা এই চতুর্ভুজটিকে কনসিডার করি, কারণ সেই ক্ষেত্রে আমরা এই পুরো অ্যাঙ্গেলটিকে পাচ্ছি, তাহলে তার ভ্যালু কত, সেটা হলো 90 ডিগ্রি, ইকুয়াল টু কত আসছে, ইকুয়াল টু আসছে 360 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, দেখো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এ প্লাস অ্যাঙ্গেল এন ড্যাশ, সেটা ইকুয়াল টু কত হবে, 90 প্লাস 90 180, সেটা রাইট সাইডে চলে গেলে মাইনাস হয়ে যাবে, দ্যাট ইজ এ প্লাস এন ড্যাশ, সেটা ইকুয়াল টু কত থাকবে, সেটা ইকুয়াল টু থাকবে 180 ডিগ্রি। ওকে, তাহলে এই যে ইকুয়েশনটা আসলো এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন নাম দিয়ে দিচ্ছি। ক্লিয়ার? এবার নেক্সট দেখো কি হচ্ছে, নেক্সট তোমরা কনসিডার করো ট্রায়াঙ্গেল ও এন ড্যাশ পি, ও এন ড্যাশ পি, এই ট্রায়াঙ্গেলটাকে আমরা কনসিডার করছি, ঠিক আছে। তাহলে এই ট্রায়াঙ্গেলটিকে যদি আমরা কনসিডার করি, তাহলে দেখো সেই ক্ষেত্রে কী পাওয়া যাবে, সেই ক্ষেত্রে এই যে ট্রায়াঙ্গেল তার তিনটি কোণ কী কী, একটা হলো এই R1, তাহলে R1 প্লাস নেক্সট কোণ হলো এটা, অর্থাৎ অ্যাঙ্গেল এন ড্যাশ, প্লাস থার্ড কোণ কি, এই R2, তাই তো। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা তিনটা কোণের সমষ্টি বের করলাম। এবার ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হয়, সেটা হয় হলো 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, দেখো তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি R1 প্লাস এন ড্যাশ প্লাস R2 ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার এটাকে 2 নম্বর ইকুয়েশন বলছি। এবার আমরা যদি 1 and 2 কম্পেয়ার করি, তাহলে দেখো কি পাচ্ছি, দুটারই রাইট হ্যান্ড সাইড সেম, তাই তো, কারণ দুটাই 180 ডিগ্রি। তাহলে সেখান থেকে কি হয়ে যাবে, সেখান থেকে দেয়ারফর আমরা কি লিখতে পারি, এ প্লাস এন ড্যাশ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস এন ড্যাশ। ওকে, এবার বোথ সাইড থেকে কী হবে, বোথ সাইড থেকে এন ড্যাশ আমরা ক্যান্সেল করে দিতে পারবো। তাহলে এন ড্যাশ যদি ক্যান্সেল হয়ে যায়, তাহলে কি আসছে, আসছে হলো অ্যাঙ্গেল এ, সেটা ইকুয়াল টু কত, সেটা ইকুয়াল টু হলো R1 প্লাস R2, তাই তো। এ ইকুয়াল টু কত আসছে, R1 প্লাস R2। তাহলে এটা কি, এটা হলো
প্রিজমের প্রতিসরক কোণের সঙ্গে এই যে দুটো আমরা এখানে কোণ পেয়েছিলাম R1 R2 তাদের সম্পর্ক আমরা কি দেখতে পাচ্ছি A ইকুয়াল টু R1 প্লাস R2। কিন্তু আমাদের উদ্দেশ্য তো এ বের করা ছিল না, আমাদের উদ্দেশ্য ছিল হচ্ছে ডেল্টা ফাইন্ড করা। তাহলে চলো ডেল্টা কি করে আসছে সেটা দেখি, আর এই যে রেজাল্টটা সেটাকে আমরা কোথাও একটা লিখে রাখছি, ঠিক আছে। তাহলে এই বাকি বিষয়গুলো আমরা মুছে দিচ্ছি, আমরা জাস্ট লিখে রাখছি কি A ইকুয়াল টু কত, A ইকুয়াল টু হলো R1 প্লাস R2, তাই তো। তাহলে কি আসছে A ইকুয়াল টু R1 প্লাস R2, এটা আমাদের থাক। নেক্সট দেখো কি হচ্ছে, তোমরা যদি এই ত্রিভুজটিকে কনসিডার করো DOP, ট্রায়াঙ্গেল DOP, এখানে ছবিটি কি ছোট হয়েছে, তোমরা আই হোপ বুঝতে পারছো যে এখানে DOP এই চতুর্ভুজটি, ঠিক আছে, এই ত্রিভুজ, তাহলে ট্রায়াঙ্গেল DOP এর ক্ষেত্রে এই যে ডেল্টা অ্যাঙ্গেল কি এটা একটি বহিস্থ কোণ না? মানে আমি যদি এভাবে একটু বড় করে দেখাতে চাই, তাহলে এই হচ্ছে আমাদের কেসটি, যে এটা হলো ডি বিন্দু, এটা ও বিন্দু, আর এটা পি বিন্দু, তাই তো। আর এই কোণটি কত, এই কোণটি হলো ডেল্টা, ঠিক আছে। তাহলে এই ডেল্টা কত, ডেল্টা হলো এই ডিওপি ত্রিভুজের একটি বহিস্থ কোণ। তাহলে এখানে একটি বহিস্থ কোণ, তাহলে আমরা কি জানি যে বহিস্থ কোণ কি হয়, অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সাথে সমান। এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু দ্য সাম অফ অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে কোথায় লিখি, আরে বন্ধু, যাই হোক, তাহলে এখানে লিখছি ধরো, তাহলে ডেল্টা ইকুয়াল টু কত, ডেল্টা ইকুয়াল টু হবে অন্তস্থ বিপরীত কোণ। তাহলে অন্তস্থ বিপরীত কোণ কোনগুলো, এটা আর এটা, তাহলে এই দুটো সমষ্টির সাথে সমান হবে। তাহলে কি হবে, অ্যাঙ্গেল ডিওপি প্লাস অ্যাঙ্গেল ডিপিও, এটাই হবে ডেল্টা, ঠিক। তাহলে এবার দেখো ডিওপি কত, এখানে যদি এই কেসটা ভালো করে দেখো তাহলে কীরকম আছে, এটা আছে হলো আমাদের XY বাহু, তাই তো। তার মধ্যে এটা হলো অভিলম্বটার নাম কি, সেটা হলো N ড্যাশ, আর এখান থেকে এই বাহুটি গেছে, এই বাহুটির নাম কি, এটা হলো OP বাহু। তাহলে এই যে কোণ ডিওপি কি হবে, এইটুকু কোণ, ঠিক, কারণ এখান থেকে আমরা যে বাহুটা নিয়েছি, মানে এই যে আমাদের রশ্মিটি ছিল সেটা কি, সেটা ছিল ডি, তাহলে ডিওপি হলো এইটুকু কোণ, তাই তো। তাহলে এই কোণটি কি হচ্ছে, দেখো এখানে যদি লক্ষ্য করো ডিওপি হলো এইটুকু কোণ, তাহলে এইটুকু কোণ কি হবে, এই পুরো যে কোণটা, মানে এখানে পুরো কোণটা, এটা I1 হলে এটা এটা কি বিপ্রতীপ কোণ, তাহলে সেটা I1 হবে। কিন্তু I1-এর থেকে এই R1 টুকু বাদ, অর্থাৎ অ্যাঙ্গেল ডিওপি সেটা ইকুয়াল টু আমরা কি বলতে পারি, সেটা ইকুয়াল টু আমরা বলতে পারি I1 মাইনাস R1। তাহলে অ্যাঙ্গেল ডিওপি এর ভ্যালু কত আসছে, I1 মাইনাস R1, ওকে। দেন প্লাস অ্যাঙ্গেল ডিপিও, দেখো ডিপিওর ক্ষেত্রেও সেম, এটা I2 হলে এই পুরো কোণটি কত হবে, বিপ্রতীপ কোণ, অর্থাৎ I2। এবার I2 এর মধ্যে থেকে আমরা যদি ডিপিও বের করতে চাই, সেই ক্ষেত্রে এই যে R2কে আমাদের বাদ দিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ডিপিও ইকুয়াল টু কি বলতে পারি, সেটা বলতে পারি I2 মাইনাস R2, ওকে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো আমরা পেয়ে যাচ্ছি I1 প্লাস I2 মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাহলে R1 প্লাস R2। তাহলে এখান থেকে কি আসবে, I1 প্লাস I2, R1 প্লাস R2 মানে কি, R1 প্লাস R2 মানে হলো A, তাহলে মাইনাস A। তাহলে ডেল্টা ইকুয়াল টু কি হচ্ছে, ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A। এটা কি, এটা হলো এই প্রিজমের মধ্যে আলোকরশ্মির যে প্রতিসরণ হচ্ছে সেই ক্ষেত্রে উৎপন্ন চ্যুতি। তাহলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কত আসছে হলো I1 প্লাস I2 মাইনাস A, ওকে। তাহলে আমাদের আজকের এই ভিডিওটি এখানেই কমপ্লিট হচ্ছে। আই হোপ যে এখান থেকে আমরা যে বিষয়গুলো পড়ানো হলো সেগুলো তোমরা বুঝতে পারলে। এখানে যদি কোনো রকম ডাউট থাকে তোমাদের, সেটা ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে, আমি সেগুলো ক্লিয়ার করে দেবো। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, আর আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।